হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। বলেই সে তার নিজের ঠোঁট মায়েশার ঠোঁটের কাছাকাছি এগিয়ে নিয়ে আসে। এই কথা শুনে যেন মায়েশা হতভম্ব হয়। এক চোখ খুলে টিপ টিপ করে তাকায়, দেখে তার উপরে আরিয়ান। তখনই মায়েশা জোরে চিৎকার করতে যাবে, সাথে সাথে আরিয়ান তার হাত দিয়ে মায়েশার মুখ চেপে ধরে। মায়েশার ঠোঁটের স্পর্শ আরিয়ানের হাতগুলো যেন বরফ হয়ে আসছিল। কিছু মুহূর্তেই নীরবতা আর এক অজানা অনুভূতি। এরই মধ্যে বাহির থেকে পিয়নের কণ্ঠস্বর। তখনই মায়েশা আরিয়ানকে এক ধাক্কা দেয়, আর এতেই আরিয়ানের সচেতনতা ফিরে আসে। ধীরে ধীরে আরিয়ান উঠে দাঁড়িয়ে শুধু বলে, এখনই এই মুহূর্তে ফাইল নিয়ে রুমে আসো। খচ্চর হনুমান কোথাকার, আমার কোমর ভেঙে দিয়ে আবার বলে এক্ষুনি ফাইল নিয়ে যাওয়ার জন্য। ও মা গো, আমার কোমরটা গেল রে। আজ রায়ান খান ও সাবিহা বেগম বাড়িতে ঝলমল আলোর আলোকিত বাড়ির প্রতিটা করিডোরে অতিথিদের ভিড়, হাসির আওয়াজ, সুরেলা মিউজিক। বড় বড় ব্যবসায়ীরা, নামকরা রাজনীতিবিদ সবাই একসাথে এই বিজনেস ডিলে রায়ান খানের জীবনের সবচেয়ে বড় সাফল্য। মায়েশা দাঁড়িয়ে আছে কোণে নিঃশব্দে, গ্লাসে জুস নিয়ে। তার পরনে কালো রঙের শাড়ি, কানে স্টোনের দুটো পাথরের দুল, চুলগুলো ছাড়া কোমর অবধি। চুল আর কালো শাড়ির ঝলমলে দুলে যেন এক অপ্সরী মনে হচ্ছিল। মুখে অস্বস্তি একটা ভাব নিয়ে দাঁড়িয়েছিল মায়েশা। তখনই তার পাশে এসে দাঁড়ায় তানিশা। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় তার সেই ভাইয়ের বউ আর তার বোন, যে নাকি মায়েশাকে একদমই সহ্য করতে পারে না। তার এত দামি দামি ড্রেস পরেছে, এতটা পার্লারে সেজে সেজেও যেন তাদের কাছে মনে হচ্ছিল মায়েশার সামনে তারা একেবারেই ফিকে। টনি মায়েশার দিকে চোখ বুলিয়ে বলে, ওয়াও, আজ তো ফুল বাগানের মালি মাটিতে এমনভাবে সেজে এসেছে যেন প্রিন্স ডাইনা। তো এই শাড়ি কোথায় পেলি, নাকি কারোর সাথে ভাবসাব মিলিয়ে হাতিয়ে নিয়েছিস? মায়েশা চোখ তুলে ঠান্ডা স্বরে বলে, এটা আমার মায়ের শাড়ি, ভালোবেসে পরেছি। এটার মধ্যে যে ভালোবাসা জড়িয়ে আছে সেটা কোনো টাকায় কেনা যায় না। তখনই তানিশার ভাবি বোন ফিক ফিক করে হেসে উঠে বলে, আর বলো না, তুমি হয়তোবা অন্য কোনো বসের নজরে পড়ে গেছো। পার্টিতে কত লোকজন, সেদিনও অফিসের মিটিং এ ছিল, হয়তো কোনো কোম্পানি বসের ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। মায়েশা মুখ ফিরিয়ে চলে যেতে চায়, কিন্তু ভেতরে তার বুক কাঁপছে। এই মানুষগুলো জানে না সে কতটা যন্ত্রণার ভেতরে দাঁড়িয়ে আছে। তার চোখে লুকানো জল, ঠোঁটে চাপা ব্যথা। তখনই পাশ দিয়ে হেঁটে যায় আরিয়ান। সে তার রুমে যাচ্ছিল ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য। অদ্ভুত গাম্ভীর্য চোখে তাকায়। এটা দেখেই হঠাৎ এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়। আরিয়ান এক পলক তাকিয়ে মায়েশার দিকে, তার চোখের ঠান্ডা আগুন যেন তার চোখে হাজারো এক কথা ছিল একটা দৃষ্টিতে। কি ব্যাপার, সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে স্যার। সে চলে যায়, কিন্তু আরিয়ানের চোখ কিছুক্ষণ স্থির থাকে তার পেছনের দিকে। তারপর হঠাৎ করে কি মনে করে নিজের রুমে চলে যায়। পার্টিতে সবাই চলে আসছে, শুরু করছে, সবাই ব্যস্ত যার যার কাজে। পার্টি যখন জমে ওঠে, রাত গড়ার সবাই যেন আনন্দে মেতে আছে, তখনই একটা ফোন কলের আওয়াজে মায়েশার ফোনে, এই ফাইলটা ওই রুমে আছে, শুধু খুঁজে বের করতে হবে। হারিয়াপ, খুব ইম্পর্টেন্ট ফাইল ওটা। ওটার মধ্যে খুঁজে পাওয়া যাবে তুমি, তোমার সামনে চলার পথ। এই ফাইলটা যদি ওই রুমে থাকে তাহলে আমাকে ওটা খুঁজে বের করতেই হবে। সে একা হাঁটতে হাঁটতে করিডোরে আসে। ঘরগুলো সব একরকম, প্রত্যেকটা ঘরের দরজা একই। মায়েশা হঠাৎ অন্ধকারে ভুলে ঢুকে পড়ে আরিয়ানের রুমে। রুমের ভেতরে অন্ধকার, শুধু জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো ঢুকছে। সে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টেবিলের দিকে এগোয়।
নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে, এই টেবিলের কথাই তো বললো, এটা তো এখানেই থাকার কথা, গেল কোথায়? তখনই হঠাৎ ওয়াশরুমের দরজা খোলা শব্দ। ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আরিয়ান। চুলগুলো ভেজা, খালি গায়ের ওপর টপ টপ করে পড়ছে চুলের পানি। হাতে একটা তোয়ালে, পরনে 3/4 প্যান্ট। দরজা খোলার শব্দ শুনে মাইশা লুকোতে যাবে, ঠিক তখনই পেছন থেকে শব্দ। কি করছো এখানে? আমার রুমে কেন? ভয়ে ভয়ে মাইশা পেছনে ফিরতে যায়, কিন্তু তার গালিচার তার পা আটকে যায়। আর হঠাৎ সে ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে আরিয়ানের উপর। এবার আর আরিয়ান নিচে পড়ে যায় না, সহসায় মাইশাকে আটকে ফেলে নিজের সাথে। চাঁদের আলোয় মাইশার মুখটা একেবারে আরিয়ানের বুকের মধ্যে। মাইশা কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি ভুল করে চলে এসেছি। আসলে ম্যাডাম আমাকে কিছু একটা নিতে বলেছিল, সবগুলো রুমই তো একই রকম, তাই হয়তো ভুলে আপনার রুমে চলে এসেছি। ভুল? সব ভুলের একটা না একটা কারণ থাকে। এবারের কারণটা কি? আরিয়ানের হাতগুলো মাইশার কোমর জড়িয়ে। তার মাথার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে মাইশার মুখের ওপর, আর সেটা বেয়ে পড়ছে মাইশার ঠোঁটের ওপর। এই দৃশ্যটা যেন কিছুক্ষণের জন্য আরিয়ানকে মাতাল করে দেয়। তার দৃষ্টি মাইশার চোখে, সেই চোখে যেন এক অজানা ভয় আর অজানা এক কম্পনে দেখছে। আরিয়ানের এক মুহূর্ত নীরবতা, হৃদয় স্পন্দনের আওয়াজ, বাহিরের লাইটিং এর আলোর যেন ঘরটা এক মুহূর্তেই আলোকিত হচ্ছে, আবার নিভে যাচ্ছে। তাদের মুখে একে অপরের এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে। মাইশা চোখ নামিয়ে নিয়ে বলে, স্যার, দয়া করে ছাড়ুন। যদি বলি পাচ্ছি না। তার কণ্ঠে কোনো জোর নেই, গভীর কোমলতা। মুহূর্তটা দীর্ঘ হয়, তারপর আরিয়ান ধীরে ধীরে হাত দুটো মাইশার গালের উপর নিয়ে এসে স্লাইড করতে থাকে। মাইশা কিছুটা পেছনে সরে যেতে চায়, কিন্তু আরিয়ানের আচমকা শক্ত করে মাইশাকে আটকে ফেলে। মাইশার চোখগুলো ভয়ে লাল হয়ে যায়। আরিয়ান ধীরে ধীরে তার মুখটা মাইশার কানের কাছে এসে এনে ফিস ফিস করে বলতে থাকে, তুমি সত্যিই রহস্যমান। তোমার ওই চোখগুলোতে অনেক মায়া, কিছু একটা আকর্ষণ তোমার কাছে টানছে আমাকে। কেন জানি আমার হিসাব কিসাব এলোমেলো করে দিলে এক পলকে। মাইশা নিঃশ্বাস আটকে রাখলো। ওই আরিয়ানকে সে চেনে না। এটা অফিসের বস নয়, বাড়ির গম্ভীর মানুষটাও নয়। এ যেন অন্য জগতের এক আরিয়ান। এক মুহূর্তের জন্য আরিয়ান যেন ভুলে গেছে মাইশা এই বাড়ির কাজের মেয়ে আর তার অফিসের সেক্রেটারি। এক ঝটকায় আরিয়ান মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে খুব শক্ত করে, ঠিক এতটাই শক্ত করে ধরে, ঠিক যতটা ধরে রাখলে কাউকে হারানোর ভয়টা বোঝা যায়। কিছু মুহূর্ত পার হওয়ার পর মাইশা তার হাত দিয়ে আরিয়ানকে ধাক্কা দেয় আর বলে, স্যার, হচ্ছেটা কি? ছাড়ুন আমাকে। আরিয়ানের হুঁশ ফিরে। ধীরে ধীরে সে মাইশাকে ছেড়ে দেয়। মাইশা চুপচাপ চলে যায়, কিন্তু দরজা পেরিয়ে যখন বের হয়, তার বুকের ভেতর এক অজানা উত্তেজনা, ভয়, লজ্জা আর একবারে নতুন এক অনুভূতি, যা সে আগে কখনো পায়নি। সেদিন পার্টি রাতের ঘটনার পর থেকে কিছু যেন বদলে গেছে। আরিয়ান বুঝতে পেরেছে, যতই সে নিজেকে ব্যস্ত রাখে, তবুও একটা হাসি, একজোড়া চোখ তার চিন্তা থেকে সরছে না। অফিসে বসে মাইশাকে সে যখন ডাকে, তার স্বর এখন আগের মতো আর নেই, কঠিন নেই। কঠোরতার ভেতরে একটুখানি কোমলতা মিশে আছে, যেটা সে নিজেও বুঝতে পারে না। একদিন সকালে মাইশা অফিসে আসে। কেবিনে ঢুকতেই সে দেখে আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে আছে, সাদা শার্ট, হাত গুটানো, চোখে গম্ভীর চিন্তা। স্যার, আমাকে ডেকেছিলেন? ডেকেছিলাম, কিন্তু আমি ফাইলগুলো রেখে যাচ্ছি। সে যখন টেবিলে ফাইল রাখে, হালকা বাতাসে তার চুল মুখের উপর পড়ে যায়। আরিয়ান ঘুরে তাকাতেই সেই মুহূর্তে থমকে যায়, চোখে চোখ পড়তেই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ দুজনেই। মাইশা তাড়াতাড়ি চুল সরিয়ে বাইরে চলে যেতে চায়, কিন্তু আরিয়ানের বুকের ভেতরে তখন কিছু একটা দোল দিয়ে যায়, যেন কেউ তার স্থির জগতে অদৃশ্য ঢেউ ছুঁয়ে গেছে। আরিয়ান মনে মনে বলতে থাকে, মৃদু আলোয় তোমার চুল যেন নদীর মতো ভেসে যায়, আর আমার হৃদয় সেই ঢেউ ধরে রাখে। কথা না বলে যেন শুধু অনুভব করে। তোমার যত কাছে আসি আমি, হৃদয় যেন নিজেই নিজে তোমার প্রতি হারাই। স্যার, কিছু বলবেন আমাকে?
বলেছি। এইভাবে চুলগুলো কেন ছেড়ে রেখেছো অফিসের মধ্যে? নাকি মানুষকে দেখাচ্ছ যে তোমার সুন্দর লম্বা চুল আছে? কোনটা? আর এইগুলো দেখে যেন অফিসের ছেলেগুলো পাগল হয়ে তোমার কাছে ছুটে আসে। শুরু হয়ে গেছে অসভ্য ফাজিল লোকের করল্লার জুস মেশানো কথাবার্তা। সেটা কেন হবে স্যার? সরি, আসলে এই চুলগুলো ভেজা ছিল তো, আমি এক্ষুনি বেঁধে নিচ্ছি। এই কথা বলেই কেবিন থেকে বেরিয়ে যায় আরিয়ান। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলতে থাকে, আমি চাই না তোমার সৌন্দর্য অন্য কারোর চোখে ধরা পড়ুক, অন্য কেউ তোমার দিকে ভালো লাগার দৃষ্টিতে তাকাক। আরিয়ানের চোখ যেন এখন প্রথমে অফিসে ঢুকেই মায়েশাকে খোঁজে। সে এসেছে কিনা, বসেছে কিনা, চোখে ক্লান্তি আছে কিনা, কিন্তু সে এসব কাউকে বুঝতে দেয় না। তার মনোযোগ এখন মায়েশার উপস্থিতির ওপর নির্ভর করছে, আর মায়েশার একটুখানি হাসি যেন পুরো দিনের এনার্জি হচ্ছে। আরিয়ান ধীরে ধীরে নিজের মনেই বলতে থাকে, এই মেয়েটা আমার মাথায় কেন সারাক্ষণ ঘুরছে? সে তো একজন কর্মচারী, আমার বাড়ির কাছের লোক, কিন্তু যতবার মনকে সেটা বোঝাতে চাই এটা কিছুই না, ততবার বুকের ভেতরে কেমন জানি এক অস্থিরতা বাড়তে থাকে। কি হচ্ছে আমার সাথে এইসব? রাতটা ছিল শান্ত, কিন্তু খান মেনশনের ভেতরে অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে আছে। বড় পার্টির পরের দিনের সকাল। সাবিয়া খান ক্লান্ত মুখে বসে আছে সোফায়, হাতে চায়ের কাপ। আরিয়ান চুপচাপ টেবিলের পানিগুলো দেখছে, কিন্তু মনটা যেন কোথাও হারিয়ে গেছে। সাবিহা বেগম হালকা কণ্ঠে বলেন, আরিয়ান, আজ বিকেলে তোমার বন্ধু ইভান আসবেন, তাই তো? আরিয়ান চোখ না তুলেই বলে, ও আসবে। ও অন্য কোনো হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আমি ওকে এখানে আসতে বলেছি। ও রাজি হতে চায়নি, আমি জোর করাতে রাজি হলো। ভালোই তো, ইভান খুব ট্যালেন্ট একটা ছেলে। সোফা থেকে তানিশা বলে ওঠে, আসলে বর্মা, ইভান অনেক ট্যালেন্টেড একটা ছেলে। তাছাড়া তানিশা ইভান ভাইয়াকে খুবই পছন্দ করে। কিন্তু ইভান কি পছন্দ করে? যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে না হয়। আজকালকার ছেলেদের মতো অতটা চটপটে না, এইভাবে একটু গম্ভীর টাইপের ছেলে মনে হয়। তবে আমার মনে হয় তানিশার সাথে ইভানও তানিশাকে পছন্দ করে। এখানে অনেক কিছু জানার এবং বুঝার ব্যাপার আছে। এটা নিয়ে না হয় আমরা পরে কথা বলি। এখন আর এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলে সে উঠে চলে যায়, আর মারিয়া খান মুখ বাঁকা করে সাবিহা খানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে ওঠে, আমাদের বেলায় তোমার যত উদাসীনতা, নিজেকে খুব বড় খেলোয়াড় মনে করো, একটু সুযোগ পেলেই তোমার খেলার তোমাকেই আউট করব। আরিয়ান হালকা মুচকি হেসে সামনে এগোচ্ছে, তার চোখে একটা অন্যরকম তৃপ্তি, যেন পুরনো কিছু স্মৃতি জেগে উঠলো। মাসা নিচতলা বাগানের ফুলে পানি দিচ্ছে। ভাবি আর ভাবির বোন অ্যাঞ্জেলা দাঁড়িয়ে কথা বলছে বারান্দায়। এ মেয়ে দেখছি এখন বড় ভাইয়ার অফিসেও কাজ করে, ঘরেও নাকি মালকিনের মতো আচরণ। অ্যাঞ্জেলা ঠোঁট বাঁকিয়ে বলে, আরিয়ান ভাই তো তার দিকে তাকালেই অন্যরকম হয়ে যায়। কাল পার্টিতে দেখেছো? তার চোখে চোখে চোখ রেখে কথা বলছিল। দেখছি, কিন্তু আমি এই মেয়েকে বুঝে ফেলেছি। এই মেয়ে নিঃশব্দে সবাইকে ফেরিয়ে উপরে উঠতে চায়, তাও আমারই সামনে। দুজনে তীক্ষ্ণ হাসলো, যেন কোনো ষড়যন্ত্র পাকানো হচ্ছে। বিকেলে খান মেনশনের সামনে কালো একটি গাড়ি এসে থামে। দরজা খুলতেই নেমে আসে এক যুবক, ফর্মাল স্যুটে, মুখে আত্মবিশ্বাসের ছাপ। আরিয়ান দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সব ইভান, তুই আমার কথা রাখবি তাহলে? এবার তো এখানে আসতেই চাইছিলি না। এইবার অনেক দিনের জন্য এসেছি, তোর সাথে পুরোনো দিনের মতো কাজ করতে হবে। সবাই জানে ওরা খুব গভীর ও পুরনো বন্ধু। কেউ জানলো না ইভান হচ্ছে রায়ান সিদ্দিকের ছেলে। তার বাবার গোপন মিশন, মায়েশাকে সুরক্ষা দেওয়া, আর খান পরিবারের প্রবেশ, সবটাই রায়ানের একটা পরিকল্পনার অংশ। রাতে সবাই খাবার টেবিলে সাবিহা বেগম মুচকি হেসে ইভানকে জিজ্ঞেস করে, তুমি কোন কোম্পানিতে আছো? একটা ইন্টারন্যাশনাল ফার্মে এখন বাবার বিজনেসে হাত দিচ্ছি একটু। আপনাদের যে বড় ডিলটা হয়েছে সেটার প্রজেক্টের আমার অংশ আছে। এখান থেকে সেটাতেই কাজ করব। এখন থেকে সেটাতেই কাজ করব। আহা, বিদেশি পার্টনার!
কি কনফিডেন্স! আর এই পার্সোনালিটি সবকিছুই আপনার একদম পারফেক্ট। আরিয়ান চোখ ঘুরিয়ে ভ্রু কুঁচকে বলে, তুমি এখনই রেটিং দিতে শুরু করো না। সবার মুখে হাসি ফুটে উঠল। শুধু টেবিলের এক কোণায় মাইশা নীরবে দাঁড়িয়ে আছে। তার চোখে বারবার পড়ছে ইভানের দৃষ্টি। একটা অদ্ভুত শান্ত কিন্তু অনুসন্ধানী দৃষ্টি মনে হচ্ছিল। কেন যেন মনে হচ্ছে উনি অনেক আগে থেকেই চেনে আমাকে, অথবা আমার সম্বন্ধে খুব ভালোভাবে জানে। পরের দিন মাইশা ডেস্কে বসে কাজ করছে। হঠাৎ দেখে একটা চিঠি তার কফির কাপের পাশে রাখা। ভেতরে লেখা, সাবধানে থেকো, সবকিছু যেমন দেখছো তেমন নয়। তোমার প্রতিটি পদক্ষেপ দেখতে অনেক চোখ খোলা আছে। নিচে লেখা একজন পুরনো অভিভাবক। মাইশার বুক কেঁপে উঠল। এই পুরনো অভিভাবকটা আবার কে? তার চোখ অজান্তে গিয়ে থামলো কাচের ওপারে ইভান দাঁড়িয়ে আছে, চোখে মৃদু হাসি নিয়ে। একদিন রাতে অ্যাঞ্জেলা আরিয়ানের রুমে ঢুকে পড়ল। মৃদু পারফিউমে ভিজে থাকা শরীর তার। আরিয়ানের সামনে এসে বলে, আরিয়ান, আমি তোমাকে নিয়ে কত কিছু ভাবি, আর তুমি একটা পাথর। কিন্তু আমি জানি তোমার ভেতরটা আগুন, কি করে নিভাতে হয়। তুমি এখানে এত রাতে কি চাও? তুমি ভুল জায়গায় আগুন ধরাতে এসেছো। অ্যাঞ্জেলা ঠোঁট বাঁকিয়ে বলে, ভুল জায়গায় এসেছি মানে? আমি তো একদমই সঠিক জায়গায় এসেছি, আর এটাই তো আমার আসল জায়গা। তুমি কি বলতে চাইছো? এই আগুন আমার জন্য না? তাহলে এই আগুনটা কার জন্য? আছে অন্য কারোর জন্য, কিন্তু তোমার জন্য তো এটা একদমই না। অ্যাঞ্জেলার চোখে হিংসা, কিন্তু দরজার বাহিরে দাঁড়িয়ে আছে কেউ একজন, যেন সবকিছু শুনছে। তার চোখে এখন রাগ, গোপন প্রতিজ্ঞা, আর মাইশার প্রতি অদ্ভুত এক সুরক্ষার ইচ্ছা। খান মেনশনের আকাশে ঝুলে আছে হালকা বৃষ্টি। বাতাসে কেমন একটা চাপ ভাব, যেন কেউ অনেক কিছু লুকিয়ে রাখছে। দুপুরে অফিসে মাইশা বসেছিল, রিপোর্ট টাইপ করছে। পাশে এসে দাঁড়ায় ইভান। আজকাল তোমাকে খুব শান্ত মনে হয়। তুমি ঠিক আছো তো? মাইশা চোখ উপরে না তুলেই বলে, আমি বরাবরই চুপচাপ স্বভাবের মেয়ে। তাছাড়া শব্দ করলে সবাই আঘাত করে। সবাই করে না। তার কণ্ঠে একটা মমতা। সে মাইশার বুকটা হালকা কেঁপে ওঠে। এই মানুষটা যেন বুঝতে পারে ওর মনের প্রতিটা দাগ, প্রতিটা ব্যথা। দূর থেকে কাচের জানালা দিয়ে তাকিয়ে আছে আরিয়ান। তার চোখে রাগ, ঈর্ষা আর অব্যক্ত কষ্ট একসাথে মিশে আছে। আরিয়ান নিজেই মনে বলতে থাকে, তুমি কার সাথে হাসছো মাইশা? তুমি জানো না ওই হাসিটা এখন শুধু আমার জন্য হওয়া উচিত। বিকেলে আরিয়ান মাইশাকে ডেকে পাঠায় কনফারেন্স রুমে। তুমি কেন আমার অনুমতি ছাড়া ওই ফাইলটা নিয়ে কাজ করছো? আমি ইভান স্যার বলেছিল প্রেজেন্টেশনের জন্য। ইভান? ইভান, তুমি আমার অফিসে কাজ করো না ইভানের অফিসে কাজ করো? মাইশার চোখে জল চলে এলো। কিছু বলার আগে আরিয়ান চুপ করে গেল। নিজের কণ্ঠের প্রতিধ্বনি শুনে নীরবতায় দুজনের মধ্যে দূরত্বটা যেন ঘন হয়ে গেল। রাতের সেই প্রাসাদের ছোট্ট ঘরে বসে আছে মাইশা। জানালার পাশে একটা চিঠি পড়ে আছে। মাইশা, তুমি হয়তো ভাবছো আমি তোমার কাছে আসছি অন্য কোনো উদ্দেশ্যে, কিন্তু তুমি জানো না তোমার বাবার প্রতি আমার বাবার একটা ঋণ আছে। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার নজরে আছে। তুমি নিরাপদ যতদিন আমি আছি। মাইশার চোখে অশ্রু চলে আসে। সে জানে না এই মানুষটা আসলে কে, কেন তার প্রতিটা কষ্ট যেন সে আগে থেকেই বুঝে যায়। সে মনে মনে ভাবতে থাকে। এই অদৃশ্য মানবটা আসলো কে? পরের দিন সকালে অ্যাঞ্জেলা আবার শুরু করে তার নাটক। কফি টেবিলে বসে সাবিহা বেগমের সামনে বলতে থাকে, আন্টি, দেখেছেন আজকাল আরিয়ান কেমন যেন পাল্টে যাচ্ছে। তার সমস্ত ভালো না লাগা কাজগুলো এখন ভালো লাগতে শুরু করেছে। কিছুদিন ধরে যাবৎ অফিসে যেয়ে দেখলাম এই মেয়েটা এখন আরিয়ানের রুমে কাজ করে। ওরা এক। সাবিহা বেগমের মুখ কঠিন হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, আমি খুব ভালো করে জানি আমাকে কি করতে হবে। সে ডেকে পাঠায় মাইশাকে। সাবিহা বেগমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাইশা। তুমি আমার বাড়িতে কাজ করো, কিছুটা শিক্ষিত, ভদ্র মার্জিত, তাই তোমাকে অফিসে কাজ দিয়েছি।
কিন্তু নিজের সীমা কখনো ভুলে যেও না। আর এটাও কখনো ভুলে যেও না আরিয়ান তোমার নাগালের অনেকটা বাহিরে। মায়েশা চোখ নামিয়ে নিচুক স্বরে বলে ওঠে, আমি জানি ম্যাডাম, আমি কখনোই আমার সীমা ছাড়াইনি। তবে কখনো সীমার বাহিরে যাওয়ার চেষ্টাও করবে না। চোখে টলমল জল নিয়ে মায়েশা সেখান থেকে চলে যায়। সে আসলে বুঝতে পারছে না যে সাবিহা বেগম কেন তাকে এই সমস্ত কথা বলছে। সে তো নিজেই থেকেই কখনো কোনোদিন আরিয়ানকে নিয়ে কিছু ভাবেনি। এদিকে আরিয়ানের মনের মধ্যে শুরু হয়েছে এক ঝড়। সে যেন এখন ইভানকে সহ্য করতে পারছে না। রাতের আলো ঝলমল খান মেনশনের বাগান, ইভান আর আরিয়ান মুখোমুখি দাঁড়িয়ে, বাতাস যেন টান টান উত্তেজনা। আরিয়ান কিছুটা রাগান্বিত স্বরে বলেন, তুই কেন বারবার মাইসার চারপাশে ঘুরঘুর করছিস? হ্যাঁ, কারণ আমি জানি ওই মেয়েটা একা, আর তোর রাগ তাকে বারবার ভেঙে দিচ্ছে। তুই জানিস তার সম্পর্কে? তুই জানিস সে কে? তুই জানিস আমি কে? আরিয়ান থমকে গেল। তার চোখে এই প্রথম যেন কেমন এক সন্দেহ ছায়া নেমে এলো। কিছুদিন পরের কাহিনী। রায়ান সিদ্দিক খান ম্যানশনে কাছে একটা হোটেলে উঠলেন। ইভান সেখানে গিয়ে বলে, বাবা, ওরা কিছু টের পাচ্ছে না এখনো। ভালো সময় এলে সত্যিটা নিজে থেকেই বেরিয়ে আসবে। সাবিহা যেমন আমার হৃদয় ভেঙেছে, তেমনি মাইশার বাবার হত্যাকারীও রাশেদ খান। সাবিহাও জড়িত, আর ওই রাশেদ খানের অবৈধ অর্থের পাহাড় সবকিছু এবার সামনে আসবে। তার চোখে প্রতিশোধের আগুন, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। অন্যদিকে মায়েশা এখন রিসিপশনে কাজ করছে সাবিহার ইচ্ছাতে। একদিন অফিসের লিফটে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যে লিফটের ভেতরে ছিল আরিয়ান, তার মায়েশা হঠাৎ অন্ধকারে মায়েশার নিঃশ্বাস কেঁপে ওঠে। তুমি ভয় পাচ্ছ? না স্যার। তবে কাঁপছো কেন? শুরু হয় নীরবতা। তারপর আরিয়ান ধীরে ধীরে বলে, তুমি আমার সামনে থাকলে আমার চারপাশটা এমনিতেই কেন জানি শান্ত হয়ে যায়। এই বিদ্যুৎটা যাওয়ার কোনো দরকার ছিল? মায়েশা তাকালো না, কিন্তু চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়াতে লাগলো। মাঝখানে নিঃশব্দ এক স্বীকারোক্তি ভাসতে থাকলো। সেদিন কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ করে ইভান মায়েশাকে গাড়িতে বসতে বলে। মায়েশা প্রথমে বারণ করলেও ইভান সেটা শোনে না। একরকম জোর করেই তাকে গাড়িতে উঠায়। নিজের গাড়ির পাশের সিটে বসিয়ে ধীরে ধীরে এসে বলতে থাকে, মাসে একটা কথা জানার অধিকার তোমার আছে। তোমার বাবার মৃত্যুর পেছনে যে মানুষটা ছিল সে এখনো বেঁচে আছে। কথাটা শুনে মায়েশা অবাক হয়ে তাকায় ইভানের দিকে। সব বলার সময় এখনো আসেনি, কিন্তু যেদিন আসবে তুমি ভয় পাবে না। আমি আছি তোমার পাশে, সব সময় থাকবো। বাড়িটা নীরব। ঘড়ির কাঁটা রাতের 1টা ছুঁয়েছে। সবাই ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু নিচতলার ড্রয়িং রুমে এখনো আলো জ্বলছে। সাবিহা বেগম চুপচাপ বসে আছে সোফায়, হাতে 1 কাপ কফি। সামনে বসে রাশেদ খান, মুখটা গম্ভীর, বাতাস ভারী হয়ে আছে। পুরনো গোপন কথাগুলো ভারে। সাবিহা ধীরে বলে, তুমি জানো রাশেদ, অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু কিছু রাত এখনো ঘুম আসে না। সেই লোকটার চেহারাটা চোখে ভাসে। চুপ চুপ, তুমি আবার ওই নামটা তুললে। সাবিহা, ওই নামটা উচ্চারণ করলে ঘরে অশান্তি নামে। কেন ভুলে যেতে পারো না ওই নামটা? সাবিহা রাগ চেপে বলে, ভুলে যাব? যেভাবে তাকে শেষ করেছিলে সেটা কি কোনোদিন ভুলে থাকা যায়? রাশেদ খান চোখ সরিয়ে নিয়ে বলে, আমি তাকে মেরেছি কারণ ও আমাকে ধোঁকা দিয়েছিল। আমার কোম্পানির ফাইলগুলো নিয়ে পালাচ্ছিল। আমার ক্যারিয়ার শেষ করে দিতে চাইছিল। সাবিহা বেগম কিছুটা চেঁচিয়ে বলে, না রাশেদ, ও তোমার ফাইল নিয়ে পালাতে চায়নি, প্রমাণ নিয়ে যাচ্ছিল, তোমার বেআইনি কাজের প্রমাণ। ও তো শুধু সত্যিটা সামনে আনতে চেয়েছিল। রাশেদ খান ধীর দাঁড়িয়ে উঠে বলে, সত্য, আমার জীবনের সত্য হলো ক্ষমতা সাবিহা, ক্ষমতা। আর সেই ক্ষমতা ধরে রাখার জন্য আমি যা করেছি সেটা ভুল না, বুঝলে? সাবিহার চোখে কিছুটা পানি চলে আসে। এই প্রথমবার সে ধীরে ধীরে বলে, তুমি নিজের হাতে এক নিরাপদ মানুষকে মেরে ফেলেছ। সেদিন আমি সেটা তোমার অফিসের দরজার বাইরে থেকে পুরোটাই দেখেছি। আর জানো সবচেয়ে কষ্টের বিষয় কী ছিল?
সেই ছোট্ট মেয়েটা যখন তার লাশের পাশে বসে কাঁদছিল, আহাজারি করছিল বাবার জন্য, সে মুখটা এখনও আমার মাঝে মাঝে ভেসে ওঠে। রাশেদ খান মুখটা ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর এই কথা শুনে সে সাবিহা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, এই কথা যদি দ্বিতীয়বার আবার মুখে আনো, তোমার কপালে যা আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। সাবিহা কথা আটকে ফেলেন। তিনি জানতেন এই মানুষটা থামবে না, আর এই মুহূর্তে থেকেই তিনি চুপ হয়ে যায়। এদিকে রাশেদ খান জানতেন না তার সাম্রাজ্যে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। ইভান এবং রাশেদ খানের বাড়ির কোন এক সদস্য মিলে কাজ করে তারই বিরুদ্ধে। ফাইল, কল রেকর্ড, লেনদেন, প্রমাণ একটার পর একটা জড়ো করতে থাকে ইভান। আমি সরাসরি খেলায় নামবো না, আমি সব প্রমাণ একসাথে জড়ো করে সামনে আনবো। অ্যাঞ্জেলা মাইশা যেন বুঝতেও না পারে তার পাশে কে আছে। আর ও আরেকটা কথা, তোমাকে ঠিক যেরকম ভাবছে ঠিক সেরকমটাই থাকবে, তা না হলে আমাদের খেলা শেষ হয়ে যেতে পারে। আর এদিকে রায়ান সিদ্দিক রাশেদ খানের প্রতিটি চালকে নজর রাখতে থাকেন। রায়ান সিদ্দিক পৌঁছে যায় এক পুরনো ঠিকানায়। বাহিরের দরজা নক হতে ধীরে ধীরে উঠে দরজা খুলে রুবিনা বেগম। দরজা খুলেই থমকে যান কথক। রায়হান, তুমি এখানে চিনতে পেরেছো তাহলে রুবিনা? কেন? তোমাকে কি ভুলে যাবার কথা? দুজনের চোখে একসাথে ভেসে উঠল কলেজ জীবনের স্মৃতি, হাসি, আড্ডা, নির্ভরতার দিনগুলো। ভিতরে আসতে বলবে না রুবিনা? তুমি এখন কত বড় মাপের মানুষ রায়হান, গরিবের বাড়িতে বসতে পারবে তুমি? রায়ান সিদ্দিকী একটা হাসি দিয়ে ভিতরে প্রবেশ করে, পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ে, বলতে থাকে, তোমার মেয়েটা বড় বিপদের মধ্যে আছে রুবিনা। আর যে মানুষটার কারণে তুমি আজ একা, তার নামটা নিশ্চয় জানো, রাশেদ খান। সেখানেই কাজ করছে তোমার মেয়ে। রুবিনার চোখ ভিজিয়ে উঠল। তিনি বুঝে গেলেন প্রতিশোধের সময় কাছে চলে এসেছে। মেয়েটাকে অনেক করে বলার পরও কেন যে মেয়েটা শুনছে না? তুমি ভয় পেও না রবি, আগেও যেমন তোমার বন্ধু হয়েছিলাম এখনো আছি। তোমার মেয়েকে আমি পাঠিয়েছি ওই বাড়িতে, আমি সব সময় ওর পাশে আছি ছায়া হয়ে। অফিস থেকে বের হওয়ার সময় মায়েশা বুঝতে পারে না আজ তার পেছনে শুধু একজন লোক নয়, একটা পরিকল্পনা হাঁটছে। লোকটা দূরত্ব রেখে হাঁটছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। সে একটু সরে দাঁড়ায়। লোকটা নিচু গলায় বলে, হ্যাঁ স্যার, মেয়েটা একা আছে। মেয়েটার মায়ের নাম রুবিনা, আর মেয়েটা এখন তার মায়ের সাথেই দেখা করতে যাচ্ছে। ওপাশ থেকে কিছু শব্দ ভেসে আসে। তারপর লোকটা একটু থেমে বলে, ঠিক আছে স্যার, গাড়ি রেডি রাখছি। আর ওপাশ থেকে ভেসে আসে, তাহলে এক্ষুনি যাও, ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবেই কাজটা করো। হ্যাঁ, লোকগুলো চলে যায় বাহিরে গাড়ির কাছে। পেছনে বেশ কয়েকটা গাড়ি, ওগুলো সামনের গাড়িটার কাছে দাঁড়িয়ে কথা বলছিল। লোকগুলো পেছনের একটা গাড়ি থেকে সরাসরি সবগুলো কথা না শুনলেও কিছু কিছু কথা তার কানে যায়। সে জানলার কাচ নামাতে গিয়ে এই শব্দের কিছু টুকটাক বাক্য তার কানে আসে, যেমন মেয়েটার মায়ের নাম, তাকে নিয়ে যাব আলাদা জায়গায়, এই ধরনের শব্দ। তখনই তার বুকের ভেতর এক অস্বস্তি তীব্র হয়ে ওঠে। সে মনে মনে বলে ওঠে, এটা নিশ্চয়ই বিজনেসের সংক্রান্ত কোনো বিষয়ের কথা না, কাউকে অপহরণ করতে চাইছে। তখনই সে ওই লোকগুলোর সাথে সাথে গাড়ি স্টার্ট দেয়। কিছুটা দূরত্ব রেখে লোকটাকে ফলো করতে থাকে। একটা পুরনো রাস্তায় লোকটা হঠাৎ যেয়ে একটা মেয়ের সামনে থামে। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে একটা মেয়ের সামনে। মেয়েটা আর কেউ না, সে হচ্ছে মায়েশা। ম্যাডাম, আপনার মায়ের সাথে আমাদের কিছু কথা আছে, গাড়িতে উঠুন। মায়েশা লোকগুলোর মুখের দিকে তাকায় আর বলে, আমার মায়ের সাথে আপনাদের কি কথা থাকতে পারে? আর আপনাকে তো চিনলাম না। আপনার নাম মাইশা এবং আপনার মা রুবিনা বেগম, তাই তো? মায়েশা ভয় পায়, কিন্তু মায়ের নাম শুনে দ্বিধায় পড়ে না। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে আরিয়ানের চোখ পড়ে মায়েশার মুখের ওপর। সে মুহূর্তেই আরিয়ানের বুকটা ঠান্ডা হয়ে যায়। আরিয়ান মনে মনে বলে ওঠে, ও আচ্ছা, তাহলে তোমরা ওকে অপহরণ করতে চাইছো?
আরিয়ান মনে মনে কিছু একটা ভাবে, তারপরে তার ফোনটা বের করে একটা কল দেয়। কলটা তার সিকিউরিটি টিমদের না, সে কল দেয় ট্রাফিক পুলিশের একজন পরিচিত নম্বরে। তারপর সে ধীরে ধীরে গাড়ি থেকে নামে। ঠিক তখনই সে মাইশার সামনে গিয়ে দাঁড়ায়, একবারে স্বাভাবিকভাবে। আরিয়ান হালকা একটা হাসি দিয়ে বলে, আরে মাইশা, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তুমি এখনো অফিসেই আছো। মাইশা কিছুটা অবাক হয়ে আরিয়ানের মুখের দিকে তাকায়। তার থেকে বেশ অবাক হয় পাশে দাঁড়িয়ে থাকা লোকটা। তখনই লোকটা জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে, স্যার, উনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত। ওনার মায়ের দিকে আত্মীয় হই আমি। ওনার মা ওনাকে নিয়ে যেতে বলেছে। আরিয়ান চোখ তুলে তাকায়, কণ্ঠটা শান্ত কিন্তু ধারালো। ও আচ্ছা, তাই নাকি? তো ওর মা ওকে ফোন না দিয়ে কেন আপনাকে নিতে পাঠালো? আর এইভাবে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তারপর নিয়ে যেতে হবে কেন? অফিসের ভেতর থেকেই তো গিয়ে নিয়ে আসতে পারতেন।